নিশুতি রাতে জোয়ার ভাটার উদ্দাম গতি আর সামুদ্রিক ঢেউয়ের বিশাল গর্জনে চারিদিক অপার্থিব লাগছে। মাঝরাতের পরও কেটে গিয়েছে আরও কয়েক প্রহর। রাত জাগা পানকৌড়িগুলো এখনও চিউ চিউ করে দাপিয়ে বেড়াচ্ছে পুরো বেলাভূমি জুড়ে। চোখের সামনে জ্বলছে ফায়ার প্লেসের দাউ দাউ অগ্নিশিখা। সে থেকেই কাঠ কয়লা পোড়ানোর মটমট আওয়াজ ভেসে আসছে। কৃতিকের ভাষা ভাষা চোখ দুটোতে জ্বলন্ত অগ্নিশিখার প্রতিচ্ছবি বিদ্যমান। সায়র ফায়ারপ্লেসের আগুনে আরও কয়েকটা কাঠের টুকরো দিয়ে কৃতিকার অর্ণবের মুখোমুখি হয়ে বসে পড়ল। অতঃপর নিজেদের মনের হাজারো কৌতূহল মেটাতে সায়র যখন কৃতিককে কিছু প্রশ্ন করতে যাবে, ঠিক তখনই অর্ণব ওকে ইশারায় থামিয়ে দিয়ে বোঝায়। আমি জিজ্ঞাসা করছি। কৃতিক তখনও আপন মনে জ্বলন্ত অগ্নিশিখার হেলদোল পরখ করায় ব্যস্ত। অর্ণবকে ডেকে বলল, সবাইকে রেখে আরুর প্রতি এতটা আপসেট কেন তুই? কৃতিক নিষ্প্রভ চোখে জবাব দেয়। আই ডোন্ট নো। অর্ণব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা, কবে থেকে এসব শুরু হয়েছে সেটা তো বল। তাছাড়া ওর জন্য যদি তোর এতই টান, তাহলে বাংলাদেশে যাস না কেন তুই? কৃতিক একটু উপহাস করে হেসে বলল, কে বলেছে ওর জন্য আমার টান? ও আমার নেশা, ও আমার আসক্তি। মানুষ জানে নেশা খারাপ জিনিস, তবুও নেশাগ্রস্তরা নেশা ছাড়তে পারে না। ওরও আমার কাছে নেশার মতোই। আমি জানি ও আমার সম্পর্কে আগুন পানি সম জটিলতা, তবুও ওকে আমার চাই, অ্যাট এনি কস্ট। সায়র পাশ থেকে বলে ওঠে। তাহলে তুই আরুর প্রেমে পড়েছিস? কৃতিক কপট হেসে জবাব দেয়, 11 বছরের বাচ্চা মেয়ের প্রেমে কে পড়ে ভাই? তবে হ্যাঁ, আই এম শিওর আমি বাংলাদেশে থাকলে এতদিনে ওরও আমার বাচ্চার মা হয়ে যেত। ওই জন্যই তো দেশে যেতাম না, কারণ ওর কাছে গেলে নিজেকে সামলানো, উতাল সাগরে পাল তোলা ডিঙি নৌকা সামলানোর মতোই মুশকিল। সায়র আর অর্ণব হতভম্ব হয়ে কৃতিকের পানি চেয়ে আছে। দুজনের মনে একই প্রশ্ন, কি বলছে এই ছেলেটা? ওদের চোখে হাজারো কৌতূহলের ছড়াছড়ি দেখে কৃতিক ভাবতে থাকে ঠিক কবে নাগাদ শুরু হয়েছিল সবকিছু। তারপর খানিকক্ষণের নীরবতা ভেঙে বলতে শুরু করে, ওর যখন প্রথম কৃতিককুঞ্জে আসে, তখন আমি সবে সবে কলেজ পাশ দিয়ে ভার্সিটিতে উঠেছি মাত্র। তখন আমার কাছে জীবন মানে আভিজাত্য, কৃতিত্ব, পাওয়ার এসবই। কারণ ছোটবেলা থেকে আমাকে এটাই শেখানো হয়েছে, যোগ্য উত্তরাধিকারী হতে গেলে পূর্বপুরুষদের পথ অনুসরণ করো। আমিও তাই করেছি। ছোটবেলা থেকেই ন্যানি, টিনার মাস্টার এদের কাছে পালিত হতে হতে আমি ভুলেই গেছিলাম পরিবার বলে কিছু একটা হয়। তারপর যখন একটু ম্যাচিওর হই, তখন প্রতিপত্নী আর ক্ষমতার জোরে আশেপাশে সবাইকে নিজের কন্ট্রোল করতে শুরু করি। আমার হাতের ইশারাতে সবাই যখন পুতুলের মতো নাচতো, তাতে আমার ভিতরে পৈশাসিক আনন্দ হতো। তখন থেকেই ডমিনেটিং স্বভাবটা ভিতরে ঢুকে গিয়েছে, যা এখনো বদলাতে পারিনি আমি। কলেজে ওঠার পর পারিবারিক সূত্রেই আমার রাজনৈতিক হাতেখড়ি হয়। প্রথম বাবা বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান, সভা সমাবেশে নিয়ে গেলেও পরোক্ষে বাবার হয়ে আমার যেতে হতো। এক পর্যায়ে বাবা নয়, স্বয়ং আমার জন্যই আমাকে যেতে হতো। ততদিনে প্রফেসর হওয়া, বিজনেস সামলানো কিংবা আমার শখের রাইডিং সব কিছুই ছিল দিবার স্বপ্ন মাত্র। কারণ আমার ধ্যান জ্ঞান সব কিছুই তখন রাজনীতিতে নিবদ্ধ। তখন মনে হতো নিজে প্রাইভেট ভার্সিটিতে পড়েও ক্ষমতার জোরে পাবলিক ভার্সিটিতে লিড দেওয়ার মতো পৈশাসিক তৃপ্তি আর কিছুই হতে পারে না। বাইরের জগতে এত সুনাম, এত জনপ্রিয়তা, এত স্বজনপ্রীতি লোকদের ভিড়েও দিন শেষে আমি ছিলাম নিঃসঙ্গ, যার উদরে আমার জন্ম হয়েছিল, যে খুব ছোট্টবেলায় আমাকে ফেলে নিজের আত্মতৃপ্তি উদ্দেশ্যে নিজ দেশে পাড়ি জমিয়েছিল। সেই বিদেশিনী মাকে বরাবরই ঘৃণা করে এসেছি আমি। তার সাথে মায়ের জাতিটাকেও কেন যেন আত্মিক টান কখনোই ছুঁতে পারেনি আমাকে। হয়তো ছোট থেকেই মায়ের মমতাহীন বেড়ে ওঠা সেজন্য। এভাবে হাজারো মানুষের বেষ্টনে একাকী বিষণ্ণ জীবনটা ভালোই যাচ্ছিল। অনায়াসে দিন পার করে দেওয়ার মতো অনেক ব্যস্ততাই ছিল তখন আমার কাছে। কখন বাড়িতে ফিরতাম, কখন বেড়ে যেতাম, কেউই তার হদিশ জানত না।
বলতে গেলে আমাদের পরিবারটা দিনকে দিন রাজনীতি প্রাঙ্গণে পরিণত হচ্ছিল। একই বাড়িতে থাকা সত্ত্বেও কেউ কারো খোঁজ নিতাম না আমরা। এক পর্যায়ে পরিবারের সরব ভাঙন লক্ষ্য করে দাদা সাহেব মৃত্যুশয্যায় এসে বাবাকে আবারও বিয়ে করতে বলেন। দাদার কথা রাখতে বাবাও সেই বয়সে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ঠিক তখনই আমার সৎ মায়ের সাথে পরিবারে আগমন ঘটে আরও 2 সদস্যের, ওরু আর অনু। ওদের বাবার সম্বন্ধে আমার কিছু জানা নেই, জানা থাকার কথাও না, কারণ বাবার বিয়ে নিয়ে আমার কোনোরূপ মতামত ছিল না। না আমার এসবে কিছুই আসে যেত, আর কীভাবেই বা আসবে? পরিবার কি জিনিস সে তো আমি জানিই না। ওরা ওদের মতো দিন কাটাতো, পড়ালেখা করতো, আর আমি আমার মতো। ওই সময় ওর দিকে ঠিক করে কখনো তাকিয়েছিলাম কিনা সেটা বলাই মুশকিল। যদিও বা কখনো সামনে পেয়েছি, দৌড়ে ঠাস ঠাস করে থাপ্পড় মেরেছি। তবুও আমার রুমে সারাক্ষণ উকি ঝুঁকি দিত মেয়েটা। সুযোগ পেলেই রুমে এসে এটা ওটা দৌড়তো। মাঝে মধ্যে তো বিরক্ত হয়ে খুব মারতাম। কৃতিকের কথার মাঝে হুট করেই সায়র ফোড়ন কেটে বলে, তুই কি রে, এখন যার জন্য দিওয়ানা হয়ে ছটফট করছিস তখন তাকে এভাবে মারতিস? কৃতিক মৃদু হেসে বলে, আই উইশ ওরও আগের মতো এখনো আমার রুমে যদি উকি ঝুঁকি দিত। আরে তুই ওকে ঠাস ঠুস করে মারতিস। অর্ণব সায়রকে থামিয়ে দিয়ে বলল। থাম তো তুই। যে কে, তারপরে কি হয়েছিল? কৃতিক পুনরায় বলতে শুরু করে, ওরুর মা সুদক্ষ এবং স্মার্ট মহিলা ছিল, যার জন্য বাবার সাথে ব্যবসায়িক কাজে বিভিন্ন জায়গায় যেতেন তিনি। বলতে গেলে বাবাকে সাহায্য করার জন্যই। তবে আমার সাথে তার খুব একটা স্বাভাবিক সম্পর্ক ছিল না, যার দরুন সপ্তাহে একবারও আমাদের মুখ দেখাদেখি হতো না। যদিও হতো সেটা ওরুর জন্য। ওরুকে মারলে সেটা নিয়ে নালিশ যেত বাবার কাছে। বিপরীতে বাবার থেকে পেতাম 1000টা তিরস্কার আর বৎসনা। এসবের কারণে মনে মনে জিত হতো ওরুর প্রতি। জিদের বসে দ্বিতীয়বার আমার রুমে এলে আরও বেশি করে মেরে দিতাম ওকে। এরকম যেতে যেতে বছর খানিক চলে যায়। তারপর একদিন এটুকু বলে থেমে যায় কৃতিক। সায়র অর্ণব দুজনেই উৎকণ্ঠা নিয়ে শুধালো। তারপর একদিন এবার কৃতিক নিজেও ভাবতে থাকে সে রাতের কথা। পূর্ণিমার রাত, আকাশের উপর থালার মতো মস্ত বড় চাঁদ উঠেছে। চাঁদের নিয়ন আলোয় ভেসে যাচ্ছে চারিপাশ। কৃতিককুঞ্জের মহলের ছাদটার আয়তন ছোটোখাটো ফুটবল খেলার মাঠের মতোই বৃহৎ। জ্যোৎস্না রাতে মায়ের অনুমতি সাপেক্ষ ছাদের পাঁচিল থেকে আচারের বয়ামগুলো ঘরে আনতেই ছাদে এসেছিল অরু। তখনই পাঁচিল ঘেঁষে দাঁড়িয়ে থাকা পুরো দস্তুর কালো দিয়ে আবৃত লম্বা মতো কাউকে দেখতে পেয়ে অকস্মাৎ ভয়ে চিৎকার দিয়ে ওঠে অরু। তবে গলার স্বর বাইরে বেরোনোর আগেই শক্ত হাতে ওর মুখ চেপে ধরে কৃতিক। অরু থেমে গিয়ে চোখ পিটপিট করে তাকাতেই কৃতিক গম্ভীর গলায় বলে, তুই এখানে কেন? কৃতিকের কথায় উত্তর না দিয়ে অরু মিনমিনিয়ে বলে, আপনার তো জ্বর এসেছে, হাতটা কেমন আগুনের গোলার মতো গরম হয়ে আছে। কৃতিক অরুর শরীরের এক প্রকার ধাক্কা দিয়ে বলে, জ্বর আসলে তোর কি? যা করতে এসেছিস সেটা করে নেমে যা। জ্বরের ঘরে তোকে দেখতে ইচ্ছা করে না। কৃতিকের রকচটার স্বভাব চরিত্র সব কিছুই অরুর জানা, তাই ও আর না বাড়িয়ে চুপচাপ আচারের বয়াম নিয়ে ছাদ থেকে নেমে যায়। মধ্যরাত, কারেন্ট থাকা সত্ত্বেও রুমের চারিদিকে খুঁটখুঁটে অন্ধকার। জ্বরের ঘোরে অন্ধকার রুমে শুয়েই থর থর করে কাঁপছে কৃতিক। সন্ধ্যা রাতে 2টা প্যারাসিটামল খেয়েও কাজ হয়নি, উল্টে হাড় কাঁপিয়ে দ্বিগুণ তালে জ্বর উঠেছে। পার্টির লোকেদের থেকে বারবার কল আসাতে মোবাইলটা বন্ধ রেখেছেও। অনেক বেশি জ্বরের তোপে অন্ধকার রুমের মাঝেই জোনাকি পোকা দেখছিল কৃতিক। ঠিক তখনই গভীর তিমিরকে হটিয়ে একটা মোমবাতি সমেত রুমে প্রবেশ করে কিশোরী অরু। পরনে তার কালো রঙের কামিজ, মাথায় আধটানা ঘোমটা। কৃতিক তখনও জ্বরের তোপে বারবার দীর্ঘশ্বাস ফেলছিল। অরু মোমটা নিয়ে রুমের মাঝে এগিয়ে এসে নিজেই থেকেই বলল, বিদ্যুৎ চলে গিয়েছে, জেনারেটরও নষ্ট হয়ে পড়ে আছে। আপনার তো জ্বর, তাই ভাবলাম মোমবাতি নিয়ে আসি। মোমবাতির প্রয়োজন নেই, আমি অন্ধকার ভালোবাসি। তুই যা তো। কৃতিকের এহনো ধমকে অরুও যায় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে ওর পাশ ঘেঁষে। অরুকে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকতে দেখে কৃতিক হাসকি স্বরে নাক টেনে বলে, কি হলো, যাচ্ছিস না যে?
আবারও মার খাওয়ার শখ জেগেছে নাকি? শখ জেগে থাকলে কাছে আয়, থাপ্পড় দিচ্ছি। অরু মুখ কাঁচুমাচু করে বলে। মা আঙ্কেলের সাথে শহরে বাইরে গিয়েছে। মামির অসুখ শুনে সকাল সকাল আপাও নানার বাড়িতে গিয়েছে। বলেছিল বিকালের মধ্যেই ফিরবে, কিন্তু ফেরেনি। এখন আবার কারেন্টও নেই। আমার অন্ধকারে তো ভয় করছে ভাইয়া। এখানে একটু দাঁড়িয়ে থাকি, কারেন্ট এলেই চলে যাব। অরুর আকুতি ভরা টলটলে চোখের দিকে এক পলক তাকিয়ে নিজেও একটু সরে গিয়ে অরুর জন্য বিছানাতেই জায়গা করে দিল কৃতিক। অরুও টু শব্দ না করে ভয়ে ভয়ে সেখানটায় গিয়ে বসে পড়ে। কৃতিক চোখ দুটো বন্ধ করে রেখেই অরুর উদ্দেশ্যে বলে, ভালো করে বস, মারবো না। অরু এবার ভালোভাবে বসে হাতে থাকা জলপট্টিটা কৃতিকের কপালে রেখে দেয়। কৃতিক ভ্রুকুটি করে চোখ উল্টে সেটার দিকে তাকিয়ে বলে, এটা কি দিয়েছিস? অরু জানায়, জ্বর হলে মা আমাদের মাথায় এটা দিয়ে রাখে, এতে অনেকটা আরাম লাগে। আপনি অন্ধকারে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন, মনে হলো আপনার এটা প্রয়োজন, তাই নিয়ে এসেছি। অরুর কথা শুনে কৃতিক ওর মুখের পানে চাইল। গত 1.5 বছরের আজই বোধ হয় প্রথম ঠিকভাবে অরুর মুখের দিকে চাইল কৃতিক। সদ্য কিশোরীতে রূপ নেওয়া কচি একটা চেহারা, টিমটিমিয়ে জ্বলতে থাকা মোমের হলদেটে আলো ওর চেহারাটা অপসরীর মতোই সুন্দরী লাগছে তীব্র জ্বরের ঘুরে থাকা কৃতিকের নেশালো চোখ দুটোতে। হুট করেই কেন যেন মনে হচ্ছে অরুর মতো মায়াবী মুখ পৃথিবীতে আর দুটো নেই। কৃতিককে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে অরু ঠোঁট কামড়ে একটু এগিয়ে এসে জলপট্টিটা আবারও উল্টে দিল। আমার জন্য কেন করছিস সেসব? কৃতিকের অজ্ঞাত প্রশ্নের উত্তর নেই অরুর কাছে। কী বা বলবেও, দেখছে মানুষটা জ্বরে পড়ে যাচ্ছে, অথচ কাউকে মুখ ফুটে বলছে না অবধি। একা একাই কষ্ট সহ্য করছে, তাই তো হাতে করে জলপট্টিটা নিয়ে আসা। অরু আস্তে করে জবাব দেয়, আপনার জন্য কষ্ট হচ্ছিল তাই। কৃতিকের মতো পরিবারচ্যুত বেপরোয়া বেখেয়ালি মায়ার বাঁধনহীন ছেলের কাছে অরুর অযাচিত মনে মুখ ফসকে বলা এই বাক্যটা ছিল আকাশ সম আন্তরিকতা। অরুর কথায় অধিক তাপমাত্রায় দাউ দাউ করে জ্বলতে থাকা হৃদয়টা হঠাৎ করেই কেমন শীতল হয়ে গেল। উল্টে হৃদস্পন্দন বেড়ে গেল দ্বিগুণ তালে। হুট করেই মনে হতে লাগলো অরুর আপন, খুব আপন। অরুর দিকে তাকিয়ে হিজিবিজি ভাবতে ভাবতে কখন যে বিদ্যুৎ চলে এসেছে টের পায়নি কৃতিক। টের পাওয়ার কথাও নয়, কারণ এই রুমে এখনও আলো জ্বলছে না। বাইরের ঘরে মৃদু আলো জ্বলতে দেখে অরু বলে, বিদ্যুৎ চলে এসেছে, এবার আমি যাই। কৃতিক অরুর হাত টেনে ধরে ঘোর অসম্মতি জানিয়ে বলে, কোথাও যাবি না তুই? এখানে বসে থাক আমার সামনে। কেন? কৃতিক হাসকি স্বরে জবাব দেয়। তোকে দেখবো তাই। কৃতিক শক্ত করে অরুর হাত ধরে রেখেছে। উপায়ন্তর না পেয়ে অরু সেখানেই বসে থাকে সারা রাত। এক পর্যায়ে ঝিমুতে ঝিমুতেই কখন যে কৃতিকের বুকের ওপরই ঘুমিয়ে পড়েছে সেটা অরুর অজানাই রয়ে যায়। অথচ কৃতিকের চোখে এক ফোঁটাও ঘুম নেই। ও সারা রাত জেগে ঘোর লাগা চোখে অরুকে দেখেছে। সময়ের সাথে সাথে মোমের আলো ফুরিয়ে গিয়েছে, তবুও দেখেছে। শেষমেশ অরু যখন কৃতিকের বুকেই ঘুমিয়ে পড়ে, তখন দ্বিতীয়বারের মতো আবারও হৃদস্পন্দন গতি হারায় কৃতিকের। ও চোখ দুটো বন্ধ করেই হিসহিসিয়ে বলে, তুই আমার অরু, খুব তাড়াতাড়ি বড় হয়ে যা, তোকে আমি দেখব, সারা জীবন ধরে দেখব। সেদিন রাতের পর থেকেই কৃতিকের হৃদয়ে বাসা বাঁধে অরুর প্রতি অজানা এক আসক্তি, যার কোনো নাম দাম নেই। শুধু হৃদ মাঝারে বয়ে চলা এক সুপ্ত গভীর আর বেসামাল অনুভূতির ছড়াছড়ি। ধীরে ধীরে সবার আড়ালে শুরু হয় অরুর প্রতি নিজের দখলদারি। অরু যে রাস্তা দিয়ে স্কুলে যেত, সেই রাস্তায় সবসময় দুজন লোক লাগানো থাকতো। অরু কার সাথে মিশছে, কার সাথে ঘুরছে, বন্ধু মহলে কোনো ছেলের আনাগোনা আছে কিনা, সব কিছুরই পাই টু পাই খবর নিত কৃতিক। অরু আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যথা পেয়েছে বলে সেদিন বাপদাদার আমলের ঐতিহ্যবাহী আম গাছটাকে কেটে কুটে বাড়ি থেকে বিদায় করেছে কৃতিক। বাড়ির ঐতিহ্যবাহী বাবা দাদার স্মৃতিকে এভাবে কেটে ফেলায় ছেলের বেপরোয়া কাণ্ডে জামশেদ জায়ান চৌধুরীও হতবাক হয়েছিলেন। কিন্তু বলার মতো কিছুই নেই তার। কী বা বলবেন? ছেলে কি তার কথা শোনে?
এইভাবেই সময়ের পরিবর্তনে সেই আসক্তি বৃদ্ধি পেতে থাকে দ্বিগুণ হারে। স্কুল ব্যতীত কৃতিকুঞ্জের বাইরে পা রাখা নিষিদ্ধ হয়ে যায় অরুর জন্য। কিশোরী অরুর মাথায় ঢোকে না হঠাৎ করেই কৃতিক কেন তার উপর এত অধিকার দেখাচ্ছে। আগে তো কখন আসতো কখন যেত তার হদিশই থাকতো না। আর এখন বাড়িতে কেউ না থাকলেও কৃতিককেই দেখতে পায় অরু। শুধু দেখতে পায় বললে ভুল হবে, ওকে জোর জবরদস্তি করে নিজের সামনে বসিয়ে রাখে কৃতিক। চোখের সামনে থেকে সরলেই গালে এসে আছড়ে পড়ে শক্ত হাতের থাপ্পড়। থাপ্পড় খেয়ে অরু কাঁদলে পুনরায় থাপ্পড়। এভাবেই দিন যাচ্ছিল। সবার অগোচরে ভেতরের সুপ্ত অনুভূতিগুলো তরতর করে বাড়ছিল কৃতিকের মাঝে। কৃতিকের হুটহাট করা পাগলামিতে বিরক্ত হয়ে আজকাল আর আগের মতো রুমের ধারে কাছেও ভেরে না অরু। মাঝে মধ্যে ওকে এক নজর দেখে চলে যাবে বলে ওর নাম ধরে কৃতিক জোরে জোরে ডাকে, তবুও সেদিকে পা বাড়ায় না অরু। তবে আজকে দুরু দুরু বুকে সেই আসতেই হলো কৃতিকের রুমের সামনে। বাড়ির অফিস রুমে অফিসের মিটিং চলছে, সবাই উপস্থিত, অথচ কৃতিকের খবর নেই। মোবাইল বন্ধ, অন্দরমহলে বসে সে কি করছে কে জানে। মিটিংয়ের মাঝে সবাই তর্ক বিতর্কে ব্যস্ত, তাই জামশেদ জায়ান চৌধুরী অরুকে ডেকে বলে, তোমার কৃতিক ভাইয়াকে ডেকে দাও তো অরু। তার কথা রাখতেই আপাতত ভর সন্ধ্যাবেলা কৃতিকের রুমে কড়া নেড়েছে অরু। অরু কড়া নাড়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে ওকে হ্যাঁচকা টানে ভিতরে নিয়ে গেল কৃতিক। ভিতরে নিয়ে গিয়ে চোখ রাঙিয়ে অরুকে উদ্দেশ্য করে বলে, গত 2 দিন ধরে ডাকছি তোকে, সামনে আসছিস না কেন তুই? সমস্যা কি? অরু মুখ ঝামটি দিয়ে বলে, সবসময় বোকাঝোকা করেন, গায়ে হাত তোলেন, আপনাকে আমার বিরক্ত লাগে। আগে তো মারলেও পিছনে গুড়গুড় করতি, তখন বিরক্ত লাগতো না? তখন তো বুঝতাম না যে আপনি আমার এতটা অপছন্দ করেন। এখন তো বুঝি আমি আপনার সৎ বোন, তাই আমাকে 2 চোখে দেখতে পারেন না আপনি। অরুর কথা শেষ হতে দেরি হলো, তবে ওর শরীরে কৃতিকের হাত পড়তে দেরি হলো না। কৃতিক চোয়াল শক্ত করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, এটা কেন দিয়েছি জানিস? নিজেকে আমার সৎ বোন দাবি করার জন্য। তুই আমার বোন না, আমার বোন হওয়ার কোনো যোগ্যতাই তোর মাঝে নেই, আর না আমি তোকে বোনের নজরে দেখি। মার খেয়ে গালে হাত দিয়ে মেঝেতেই বসে ফুপিয়ে কাঁদছে অরু। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের কুড়ো মস্তিষ্কটাকে স্থির করে অরুর মুখোমুখি হয়ে বসে পড়ে কৃতিক। তারপর আলতো হাতে ওর চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, আমি সরি অরু, খুব লেগেছে না? কেন আমাকে এভাবে যন্ত্রণা দিস বলতো? তুই যখন আরেকটু বড় হবি তখন আমার আজকের কথাগুলি ঠিক বুঝতে পারবি। ততদিন শুধু তোকে একটু দেখে দেখে রাখতে হবে আমার। কৃতিকের মুখে আদুরে আওয়াজ শুনে অভিমানে অরু এবার শব্দ করে কেঁদে উঠল। এভাবে নাক ফুলিয়ে কাঁদায় ওকে অনেক বেশি আকর্ষণীয় আর মায়াবী লাগছিল কৃতিকের চোখে। তাই নিজেকে সংযত না রাখতে পেরেই হুট করেই ওর গালে সশব্দে চুমু খেয়ে বসলো কৃতিক। তবে ওদের বসার ধরনটা এমন ছিল যে কেউ পেছন দিক থেকে দেখলেই ভুল বুঝতে পারে। হলেও তাই। মিসেস আজমেরি শেখ বাড়িতেই ছিলেন সেদিন। কৃতিকের রুম থেকে মেয়ের ক্রন্দনরত আওয়াজ শুনেই তিনি বুঝে গিয়েছিলেন আবারও হয়তো তার ছোট্ট মেয়েটাকে মেরেছে কৃতিক। তৎক্ষণাৎ তিনি মেয়েকে নিয়ে আসার জন্য কৃতিকের রুমের দিকে এগিয়ে গেলেন। তবে রুমে প্রবেশের আগেই পা দুটো আটকে গেল তার। সন্ধ্যা রাতের আবছা আলোয় তিনি স্পষ্ট দেখলেন তার ছোট্ট মেয়েটার সাথে ঘনিষ্ঠ সময় পার করছে কৃতিক। পার্টি অফিসের ছোট বড় সবার সামনে পরপর অনর্গল থাপ্পড়ের আঘাতে রক্তাক্ত হয়ে উঠেছে কৃতিকের গৌর মুখমণ্ডল। আর 2টো থাপ্পড় দিলেই হয়তো নাক ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসবে। তবুও কিছুতেই থামানো যাচ্ছে না জামশেদ জায়ান চৌধুরীকে। রাগের তোপে থরথর করে কাঁপছেন তিনি। হাতের পাশাপাশি মুখ দিয়ে যা আসছে সেটা বলেও আঘাত করছেন নিজের একমাত্র ছেলেকে। অরু অনু ওর মায়ের আঁচল ধরে রুমের এক কোণে কুঁকড়ে দাঁড়িয়ে আছে। জামশেদ জাহান চৌধুরী ওকে মারতে মারতে ক্লান্ত হয়ে বললেন, আমার আগেই বোঝা উচিত ছিল কোনো আমেরিকান নাচনেওয়ালির ছেলের চরিত্র এর চেয়ে ভালো আর হবে না। বরাবরই নিজের মায়ের কথা শুনলে কৃতিকের মাথায় রক্ত উঠে যায়। উগ্রতার চরম সীমানায় পৌঁছে যায় ও। এবারও তাই হলো। চিৎকার দিয়ে নিজের বাবার মুখের উপর বলল, তুমি সেই আমেরিকান নাচনেওয়ালিকে ভালোবেসে বিয়ে করেছিলে, যার ফল আমি। সঙ্গে সঙ্গে জামশেদ জায়ান চৌধুরী আবারও ওকে সজোরে চড় মারলেন। অতপর আশেপাশের চেলাপেলাদের ডেকে বললেন, প্রাইভেট জেটের ব্যবস্থা করো, আজ এই মুহূর্তে ও দেশ ছাড়বে। স্বাধীনতা পেতে পেতে ওর ভেতরের পুরোটাই নর্দমার মতো কালো হয়ে গেছে। ওকে শুদ্ধ করা প্রয়োজন। তার জন্য সবার আগে ওর স্বাধীনতা হরণ করতে হবে।
আজ এই মুহূর্তে জায়ান কৃতিক চৌধুরীর রাজনৈতিক পদ বাতিল করা হলো। তোমার রাজনৈতিক জীবন এখানে সমাপ্ত। বিদেশে গিয়ে মানুষ হয়ে ফেরো। বাবার কথার পেটে কৃতিক একটা তাচ্ছিল্যর হাসি ছুঁড়ে মারে। দলের লোকেদের হাত থেকে নিজের পাসপোর্ট আর ব্যাগটা ছো বেড়ে নিয়ে ছোট্ট অরুর দিকে এক পলক তাকিয়ে আবারও চোখ সরিয়ে বলে, ফিরবো না, কোনো দিন ফিরবো না এদেশে। শুধু একটা গুরুত্বপূর্ণ জিনিস রেখে গেলাম, সময় হলে সেটাও নিয়ে যাব। কারণ কৃতিক কোনো জিনিস হাত পেতে নেয় না, কেড়ে নেয়। কৃতিক যখন গাড়ি করে বেরিয়ে যাচ্ছিল তখন দোতলার দেওয়াল জোড়া জানলা দিয়ে ওর পানেই অসহায়ের মতো তাকিয়েছিল অরু। কৃতিকও তাই। ও গাড়িতে বসেছিল ঠিকই, তবে হিংস্র দপদপে চোখ দুটো ছিল দোতলার জানলার নিবদ্ধ। এক পর্যায়ে গাড়িটা যেতে যেতে চোখের আড়াল হয়ে যায়, তবুও সেদিকে তাকিয়ে রয় অরু। কী নিয়ে এত ঝামেলা হলো সেসব মাথায় না ঢুকলেও এটা ঠিকই বুঝতে পেরেছে ও, আজ ওর জন্যই বাড়ি ছাড়া হয়েছে বাড়ির একমাত্র রাজপুত্র জায়ান কৃতিক চৌধুরী। ওদিকে যেতে যেতেই কৃতিকের কেটে যাওয়া ঠোঁট দুটো বাঁকা হাসিতে প্রসারিত হলো। ব্যাক সিটে গা এলিয়ে দিয়েই বিড়বিড়ালো সে, লাভ ইজ টেম্পোরারি বাট অবসেশন ইজ পার্মানেন্ট অ্যান্ড আই অ্যাম ডেঞ্জারাসলি অবসেট উইথ ইউ অরোরা শেখ। খুব বেশি না, আমাকে সামলানোর মতো একটুখানি বড় হ, আমি অপেক্ষার পর গুনছি।